প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা বুঝতে গেলে বড় বড় বোদ্ধাদেরও মাথা গরম হয়ে যায়। এটা যদি তুমি ভালো করে জিনিসগুলো রিয়েলাইজ করে না পড়তে পারো, তাহলে তোমার জন্য পড়াটা অনেক কঠিন হবে। সেই টপিকটা হচ্ছে আমাদের রক্তচাপ, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। ঠিক আছে, ফার্স্টলি আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে রক্তচাপ কি। রক্তচাপ, প্রথম কথা হচ্ছে রক্তচাপ। আমরা জানি যে রক্তনালীর ভিতর দিয়ে যখন রক্ত যায়, এই রক্তনালীর ভিতর দিয়ে যখন রক্ত যাচ্ছে, এই রক্ত আমাদের প্রাচীরের গায়ে যেই চাপটা প্রয়োগ করে বা যেই বলটা প্রয়োগ করে তাকেই বলতেছি আমরা রক্তচাপ। তাহলে কি বলতে পারি? রক্তনালীর ভিতর রক্ত স্রোতের রক্ত যে চাপের সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? তাকে রক্তচাপ বলে। ঠিক আছে, রক্তনালীর ভিতর রক্ত যে চাপের সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? রক্তচাপ বলবো। তো তোমাদের বইয়ে রক্তচাপ দুই প্রকার দেওয়া আছে, একটা যে সিস্টোলিক চাপ আর একটা যে কি ডায়াস্টোলিক চাপ। বাট আমরা এটা একটু ডিটেইলসে করব, যদিও বলা আছে দুইটা, বাট এর সাথে আমরা আনইউজুয়াল আর দুইটা পড়ে ফেলবো। ঠিক আছে, তাহলে রক্তচাপ কয় প্রকার পড়বো আমরা? 4 প্রকার রক্তচাপ। এর মধ্যে দেখো আমরা কিছু কিছু লিখে রাখি। রক্তচাপ কি? একটা সিস্টোলিক চাপ বা সিস্টোলিক প্রেসার। 2 নম্বর হচ্ছে ডায়াস্টোলিক চাপ। 3 নম্বর আমরা যদি বলি পালস প্রেসার। আর এটা হচ্ছে আমাদের কি? মিন্স পালস প্রেসার। ঠিক আছে, এখন দেখো আমরা সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার, পালস প্রেসার এবং মিন্স পালস প্রেসার সম্পর্কে ধারণা নিব। প্রথমে আসো সিস্টোলিক প্রেসার বা সিস্টোলিক চাপ কি। তো আমরা জানি হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল, আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হচ্ছে কি? ডায়াস্টোল। তাহলে দেখো এই যে আমাদের হৃৎপিণ্ড আছে, ধরো হৃৎপিণ্ড থেকে যে নালীটা বেরোলো অ্যাওয়ালটা, এখান থেকে রক্ত বের হচ্ছে, তাই কি না? যখন হৃৎপিণ্ড সংকুচিত হয় তখন রক্ত কি থাকে? রক্ত আমার নালীর দিকে চলে যায়। তখন দেখা যাচ্ছে যে নালীতে আমার ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এজন্য মনে রাখবা সিস্টোলিক প্রেশারটা সবসময় বেশি। এবং একটা জিনিস মনে রাখো যে আমাদের প্রেশার মাপার যে মেশিনটা আছে তার নাম স্পিগমোম্যানোমিটার। এই স্পিগমোম্যানোমিটারের মাধ্যমে আমরা কি করি? ব্লাড প্রেশার। তোমরা অনেকেই দেখবা যে আমাদের ব্লাড প্রেশার সময় হাতে একটা কাপস দেওয়া থাকে, এটা কিন্তু স্পিগমোম্যানোমিটার না, মানে একটা ঘড়ির মতো অংশ। কিসের মতো? ঘড়ির মতো একটা কাঁটা ঘুরে, এটাকে বলা যায় স্পিগমোম্যানোমিটার। এই স্পিগমোম্যানোমিটারের মাধ্যমে আমরা ব্লাড প্রেশার মাপি। এবং তোমরা সবাই অনেকেই দেখছো যে আমাদের নর্মাল কথা বলা হয় যে ব্লাড প্রেশার কত? 120/80, এরকম কথা বলা হয় না? এই যে 120টা, এটা হচ্ছে আমাদের উচ্চ মানকে নির্দেশ করে, আর সেই উচ্চ মানটাকে আমরা সিস্টোলিক প্রেশার। কেন এটা উচ্চ মান বললাম? কারণ বলে রাখতেছি যে যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়, সংকুচিত হয়, এই হৃৎপিণ্ডের সংকোচনের সময় ব্লাডটা থাকে নালীতে, আর নালীতে থাকার কারণে নালীতে চাপটা বাড়ে যায়, যেন সিস্টোলিক প্রেসারের মানটাও কি? বেশি। অন এভারেজ যদি আমরা বলি 120, বাট রেঞ্জ যদি বলি তাহলে 100 থেকে 139, এটাকে বলা হচ্ছে আমাদের নর্মাল ব্লাড প্রেসার। ঠিক আছে, সিস্টোলিক প্রেসার কত? 100 থেকে 139 কি মিলিমিটার অফ মার্কারি। ওকে, এই হচ্ছে আমাদের সিস্টোলিক প্রেসার। এভারেজ হচ্ছে 120, আর আমাদের রেঞ্জে যদি বলি তাহলে হচ্ছে 110 থেকে 139। ঠিক আছে, এবার আসি ডায়াস্টোলিক শব্দটা কখন বলবো? যখন হৃৎপিণ্ড প্রসারিত হবে তখন রক্তটা কিন্তু নালী থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে, তখন নালীতে রক্তের পরিমাণটা কি থাকে? কম থাকে। আর নালীতে রক্ত কম থাকলে প্রেসারটা আমার কি হয়? কমে যায়। তখন সেটাকে আমরা বলি কত? 80, অথবা এটা বলা হয় 60 to 89। ঠিক আছে, এভারেজে বললে আমরা কত বলি? 80, আর রেঞ্জে বললে কত বলবো? 60 থেকে 89। ওকে, মিলিমিটার অফ মার্কারি। এখন এই যে বলছে পালস প্রেসার জিনিসটা মনে মাথায় রাখবা যে সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারের পার্থক্যকেই বলা হচ্ছে কি
আমাদের পালস প্রেসার। তাহলে কি বললাম, সিস্টোলিক প্রেসার আমরা সংক্ষেপে লিখলাম, সিস্টোলিক প্রেসার থেকে ডায়াস্টোলিক প্রেসার যদি আমরা বিয়োগ দিই সেটাকেই বলি আমরা কি, পালস প্রেসার। ঠিক আছে, সেটাকে আমরা পিপি বা পালস প্রেসার বলি। আর পালস প্রেসারের এভারেজ মান তুমি নিজেই দেখো, 120 থেকে যদি আমি 80 বিয়োগ করি কত পাই, 40 পাচ্ছি না। 120/80 ইকুয়াল টু কত, 40। মনে রাখতে হবে পালস প্রেসারের মান কত, 40 মিলিমিটার অফ Hg। এটা তোমাদের একবার মেডিকেল প্রশ্নে আসছিল যে পালস প্রেসারের মান কত, তোমার মাথায় রাখতে হবে কত, 40 মিলিমিটার অফ Hg। কিভাবে বের করলাম, আমরা মাথায় রাখবো পালস প্রেসারের সংজ্ঞাটা কি, যে সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারের পার্থক্যকেই বলা হচ্ছে পালস প্রেসার। ওকে, এবার আসি আমরা মিনস পালস প্রেসার আর গড় পালস প্রেসার কাকে বলা হয়। এটা নির্ণয়ের একটা সূত্র হচ্ছে এরকম, ডায়াস্টোলিক প্রেসার প্লাস 1/3 অফ পালস প্রেসার। কি বললাম আমরা, ডায়াস্টোলিক প্রেসার আর 1/3 অফ পালস প্রেসার। তাহলে ডায়াস্টোলিক প্রেসার আমরা কত পাইছি, 80, আর পালস 1/3 অফ পালস প্রেসারে কত পাইছি আমরা, 40। তাহলে 80-র সাথে আমরা 13 যোগ করলে কত আসতেছে, 93। নরমালি বললে 93, বাট এভারেজে যদি আমরা বলি 93, বাট রেঞ্জে বললে 85 থেকে 86 থেকে 96 পর্যন্ত হয়। আমাদের এই হচ্ছে প্রেসার রিলেটেড কথাবার্তা। কি বললাম আমরা, সিস্টোলিক প্রেসার কাকে বলা হয়, হৃৎপিণ্ডের সংকোচনের সময় আমাদের রক্তনালীতে যে চাপের সৃষ্টি থাকে বলে সিস্টোলিক প্রেসার। কত মান, আমাদের 100 থেকে 139। আমাদের ডায়াস্টোলিক প্রেসার কখন বলা হয়, হৃৎপিণ্ডের ডায়াস্টোলের সময় যে চাপের সৃষ্টি হয় তাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেসার, যেটার মান হচ্ছে কত, 60 থেকে 89, এভারেজে বললো কত, 80। পালস প্রেসার কাকে বলা হয়, সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারের পার্থক্য, এটাকেই বলা হচ্ছে পালস প্রেসার। 120 থেকে যদি আমরা 80 বিয়োগ করি কত হচ্ছে, 40 মিলিমিটার অফ মার্কারি। এবং মিনস পালস প্রেসার কাকে বলা হয়, ডায়াস্টোলিক প্রেসার প্লাস 1/3 অফ পালস প্রেসার। ডায়াস্টোলিক প্রেসার 80 এভারেজে, আর পালস প্রেসার 40, এটাকে ভাগ করলে 93 পয়েন্ট সামথিং আসে, যেটা আমরা রেঞ্জে বলে 86 থেকে 96। ঠিক আছে, মানে 86 থেকে 96। ওকে, এখন আসি আমরা একটা টপিক যেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। কি বলা হচ্ছে এটাকে, আমি একটা সাইডে লিখি, জাস্ট এমনি লিখে দিচ্ছি, উচ্চ রক্তচাপ। যদি কোনো ব্যক্তির রক্তচাপ মানে সিস্টোলিক চাপটা 139 এর উপর, অর্থাৎ 140 প্লাস থাকে, কত, 140 প্লাস, তবে একদিন 140 প্লাস থাকলে হবে না, তাই একটা নির্দিষ্ট সময়, ধরো 15 দিন টানা তার 140 প্লাস ব্লাড প্রেশার পাইছি, তখন সেই প্রেশারটা বলকে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। এখন তুমি এগুলো এমনিতেই পড়ে রাখতে পারো। উচ্চ রক্তচাপের কারণ কি, উচ্চ রক্তচাপের কারণ কি বলতে গেলে আমরা সবথেকে বেশি যেটা দায়ী করি সেটা হচ্ছে চর্বি জাতীয় খাবার, কোলেস্টেরল। কোলেস্টেরল আমাদের চর্বি গাত্রে জমে, ধরো এটা আমাদের ধমনী আছে, এই ধমনী গাত্রে চর্বি জমে কি হয়, লুমেনটা শুরু হয়ে যায়। আর আমরা সবাই জানি একটা মোডাল পাইপ দিয়ে যতটুকু পানি যাবে সেম পরিমাণ পাইপ দিয়ে একটা চিকন পাইপ দিয়ে যায়, সেক্ষেত্রে প্রেশারটা কি হয়, বাড়ে যায়। যারা কোলেস্টেরল, ধূমপান, অ্যালকোহল, তারপরে হচ্ছে চর্বিযুক্ত খাবার খাওয়া, এগুলোর কারণে আমাদের কি হয়, আমাদের উচ্চ রক্তচাপ বাড়তে পারে। এছাড়াও টেনশন, হঠাৎ করে আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া, এগুলোর কারণে কি হইতে পারে, উচ্চ রক্তচাপ হইতে পারে। ওকে, আর উচ্চ রক্তচাপ পরিত্রাণের উপায় কি, উচ্চ রক্তচাপ পরিত্রাণের উপায় হচ্ছে তোমার কি, সিম্পল কথা, আমাদের যেই কারণে আমাদের উচ্চ রক্তচাপ হয়, তেল চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, কোলেস্ট্রল জাতীয় খাবার খাওয়া যাবে না, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে, ধূমপান করা যাবে না, মদ পান বা অ্যালকোহল পান করা যাবে না, এগুলো অ্যাভয়েড করলে আমাদের উচ্চ রক্তচাপটা না হওয়ার সম্ভাবনা ঠিক থাকবে। ঠিক আছে, ওকে, এখন আমরা আসি আমাদের নেক্সট টপিক, ব্যারোরিসেপ্টর, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর। এখন আমরা আসি আমাদের নেক্সট টপিক, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর। রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর পড়ার আগে আমাকে জানতে হবে ব্যারোরিসেপ্টর কি। ঠিক আছে, মনে রাখবা ব্যারোরিসেপ্টর। ঠিক আছে, এখন দেখো রিসেপ্টর মানে তো তোমরা জানোই, আর ব্যারো শব্দটা হচ্ছে কি, আমাদের চাপ। তাহলে চাপ জনিত সমস্যাগুলোকে যারা নির্ধারণ করতে পারে সেদেরকে বলতেছে কি, ব্যারোরিসেপ্টর। এখন এই ব্যারোরিসেপ্টর জিনিসটা যদি আমরা বুঝতে যাই, দেখো ধমনীর গাত্রে বা আমাদের যে রক্তনালীগুলো আছে, এই রক্তনালীর গায়ে এমন কিছু উপাদান আছে যারা রক্তচাপের পরিবর্তনের প্রতি সাড়া দেয়। ঠিক আছে, যারা রক্তচাপের পরিবর্তনের প্রতি কি দেয়, সাড়া দিয়ে
রক্তচাপ বাড়লে ওটাকে নর্মাল লেভেলে নিয়ে আসে, অথবা রক্তচাপ কমলেও সেটাকে কি নর্মাল লেভেলে নিয়ে যায়। সেই স্নায়ু প্রান্ত গুলাকেই বলতেছি আমরা কি ব্যারো রিসেপ্টর। তাহলে আবার সংজ্ঞাটা আমরা কি বলতেছি, রক্তনালীতে কতগুলো স্নায়ু প্রান্ত থাকে যা রক্তচাপের পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয়। তাদের কি বলা হয়, ব্যারো রিসেপ্টর বলা হয়, ব্যারো রিসেপ্টর বলে। ঠিক আছে, অর্থাৎ রক্তনালীর গায়ে কতগুলো স্নায়ু কোষ থাকে, প্রান্ত থাকে, যা কিনা হচ্ছে রক্তচাপের পরিবর্তনে সাড়া দেয়। এটার জিনিসটা কিরকম ভাবে সাড়া দিচ্ছে, ধরো আমাদের ব্লাড প্রেশার বাড়ে গেল, এই তখন ব্যারো রিসেপ্টর কি করে, ব্যারো রিসেপ্টর বিপিটাকে কমায়ে নরমালে নিয়ে যায়। কোথায়, নরমাল। আবার যদি আমার বিপিটা বাড়ে যায়, বিপি বেশি হয়ে যায়, তখন ব্যারো রিসেপ্টর কি বিপি বাড়ে গেল, যদি বিপি আমার কমে যায় সেক্ষেত্রে কি করে, আমাদের ব্যারো রিসেপ্টর গুলা বিপিটাকে বাড়ায়, আবার কোথায় নিয়ে যায়, নরমাল। অর্থাৎ এক কথায় তাদের দায়িত্ব হচ্ছে কি, আমাদের ইমিডিয়েট যদি কোনো কারণে ব্লাড প্রেশার বাড়ে যায় অথবা ব্লাড প্রেশার কমে যায়, সেই প্রেশারটাকে কিসে কনভার্ট করা, নরমাল লেভেলে কনভার্ট করাটাই হচ্ছে তাদের কাজ। এখন ব্যারো রিসেপ্টর হচ্ছে দুই প্রকার। কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর, উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর, আর এটা হচ্ছে নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টর, নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টর। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর, আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টর। তো আমরা এই দুইটা শব্দ শুনলে আমরা যে জিনিসটা ভুল করি, আমরা সবাই মনে করি যে উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর হয়তো বা উচ্চ রক্তচাপটাকে কমায় নরমালে কনভার্ট করে, আর নিম্ন রক্তচাপটা মনে হয় কি নিম্ন রক্তচাপটাকে বাড়ায়া নরমালে কনভার্ট করে, এমনটা না। এদের দুইজনেরই কাজ দুইটাই, বাড়লে কমাবে, কমলে বাড়াবে, কিন্তু তাদের কাজের ধরনটা আলাদা। যেমন এরা কাজ করে কার উপর, হার্ট অথবা রক্তনালীর উপর, কার উপর, রক্তনালীর উপর। ঠিক আছে, আর নিম্ন রক্তচাপ কাজ করে কার উপর, রক্তের আয়তনের পরিমাণ, রক্তের আয়তন, কার উপর, আয়তনের উপর। এই জন্য এদেরকে আরেকটা নাম হচ্ছে আয়তন রিসেপ্টর, আয়তন রিসেপ্টর। ঠিক আছে, আমরা যখন ব্যাখ্যাটা পড়বো তখন তুমি বুঝতে পারবা। আপাতত সেটুকু মনে রাখবা যে দুইটারই কাজ সেম, বাড়লে কমাবে বা কমলে বাড়াবে। ঠিক আছে, কিন্তু এরা কাজ করে হার্ট বা রক্তনালীর উপর, আর নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টরটা কাজ করে কার উপর, রক্তের আয়তনের উপর। ওকে, এখন আমরা ডিটেলসে চলে যাচ্ছি। এবার আমরা আসি উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর নিয়ে। উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর গুলা প্রথমে আমরা অবস্থান পড়ি, অবস্থানটা কোথায়, দেন আমরা পড়বো হচ্ছে তার কার্যক্রম, ক্রিয়া কৌশল। তাহলে দেখো আমরা এখন দেখি উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর গুলোর অবস্থান। তাহলে এটা যে আমার হৃৎপিণ্ড হয়, আমরা জাস্ট খালি দেখাচ্ছি, এটা যদি হৃৎপিণ্ড হয়, এই হৃৎপিণ্ড থেকে যে প্রথম নালীটা বের হইলো সেটা হচ্ছে আমাদের কি, আমরা সবাই জানি এটার নাম হচ্ছে মহাধমনী। ঠিক আছে, মহাধমনীর তিনটা পার্ট ছিল, এটা ছিল ঊর্ধ্বমুখী, আর এটা আর্চব্যবটা, এটা কি নিম্নমুখী। এই আর্চব্যবটায় আবার আর এখন তিনটা শাখা ছিল আমাদের, ব্রাকিওসেফালিক, রাইট ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড, আর হচ্ছে আমাদের কি লেফট সাবক্লেভিয়ান। এই ব্রাকিওসেফালিকটা এইদিকে গিয়ে দুইটা ভাগে ভাগ করে, একটা ব্রাকিয়াল আর্টারি, আর কি লেফট রাইট কমন ক্যারোটিড। ঠিক আছে, আর এটা আমাদের লেফট কমন ক্যারোটিড। এই দুইটা হচ্ছে কি ক্যারোটিড ধমনী, ক্যারোটিড ধমনী। ঠিক আছে, এটা আমাদের রাইট ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে আমাদের কি লেফট ক্যারোটিড আর্টারি।
আর এরা উপরের দিকে গিয়ে আবার একটা জায়গায় গিয়ে অ্যানাস্টোমোসিস হয়। অ্যানাস্টোমোসিস মানে কি, মিলিত হয়। ঠিক আছে, এরকম একটা অবস্থা। ওকে, তো দেখো এই জায়গায় আমাদের উচ্চ রক্তচাপ বেরোলিসিটিগুলো কোথায় অবস্থান করে। তো এখানে দুই ধরনের আছে। একটা আছে আমাদের আর্চ অফ অ্যাওর্টার, এই জায়গাটাতে কিছু কিছু আমাদের স্নায়ু প্রান্ত আছে যারা এখানে বেরোলিসিটি হিসেবে কাজ করে। আর যেহেতু এটা আর্চ অফ অ্যাওর্টার এখানে আছে, এজন্য এটার নাম হচ্ছে আমাদের অ্যাওর্টিক বডি। কি, অ্যাওর্টিক বডি। এটার নাম কি, অ্যাওর্টিক বডি। এটার নাম দিলাম আমরা অ্যাওর্টিক বডি। এবং এই যে ক্যারোটিড আর্টারি গুলো আছে না, এই ক্যারোটিড আর্টারির এই জায়গায় আমাদের এক ধরনের স্নায়ু প্রান্ত থাকে যাদেরকে বলা হচ্ছে অ্যাওর্টিক বডি। অ্যাওর্টিক বডি, ঠিক আছে। এখন এই দুই জায়গার যে রিসেপ্টর গুলো আছে, এই রিসেপ্টর গুলো আমাদের কি হিসেবে কাজ করে, উচ্চ রক্তচাপ বেরো রিসেপ্টর। কারণ তাদের ক্রিয়া কৌশলটা যদি আমরা দেখি, ক্রিয়া কৌশল, তারা কিভাবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। মনে করো আমার শরীরে ব্লাড প্রেশার বাড়ে গেল, কোনো কারণে আমার শরীরে ব্লাড প্রেশার বাড়ে গেল, তখন এদিক দিয়ে আমার ব্লাডের পরিমাণ বেশি হবে। এদিকে ব্লাড বেশি যাচ্ছে বলি তো ব্লাড প্রেশার বেশি হয়েছে নাকি। এই যে এইগুলোতে ব্লাড বাড়ে গেলে এই জায়গার রিসেপ্টর অ্যাওর্টিক বডি এবং সরি এখানে ভুল লিখছি, ক্যারোটিড বডি, এটার নাম হচ্ছে ক্যারোটিড বডি। ঠিক আছে, এই অ্যাওর্টিক বডি এবং ক্যারোটিড বডিগুলা বুঝতে পারে যে আমার রক্তচাপ এখন কি হয়েছে, বাড়ে গেছে। আর রক্তচাপ যখন বেড়ে গেল তখন এরা এবার সিগন্যাল পাঠাবে আমাদের মস্তিষ্কে। কোথায় সিগন্যাল পাঠাবে, মস্তিষ্কে। তাহলে এইটা আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কের মধ্যে সিগন্যাল পাঠাচ্ছে, মস্তিষ্কের মধ্যে সিগন্যাল পাঠাচ্ছে। এখন অ্যাওর্টিক বডি থেকে যে ইয়াটা স্নায়ুটা আমাদের সিগন্যাল নিয়ে যায় সেটা হচ্ছে ভেগাস স্নায়ু, মনে রাখবা ভেগাস স্নায়ু। আর ক্যারোটিড বডি থেকে যেটা সিগন্যাল পাঠায় তার নাম হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল। কোন স্নায়ু, গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু সিগন্যাল পাঠাইল। এখানে যে সিগন্যাল কেন্দ্রটা আছে তার নাম হচ্ছে ভেসোমোটর। কি, ভেসোমোটর। এবং এই ভেসোমোটরের কাজ যদি আমি বলি, ভেসোমোটরের কাজ হচ্ছে আমাদের হার্টবিট বাড়ানো। ঠিক আছে, এখন মোটর শব্দ এখানে একদম এক্স্যাক্টলি যে বলবো হার্টবিট বাড়ানো এমনটা না। মোটর শব্দটার কথা হচ্ছে তারা যখন কোনো অঙ্গকে, যখন আমরা সবাই জানি স্নায়ু দুই তিন প্রকারের, যারা অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যায় তাদেরকে বলা হয় সেন্সরি, যারা মস্তিষ্ক থেকে অঙ্গের দিকে নিয়ে যায় তাদেরকে বলা হচ্ছে কি, মোটর। আর যারা দুই ধরনের কাজ করতে হয় তাদেরকে বলা হচ্ছে মিশ্র। ঠিক আছে, তো মোটর মানে হচ্ছে তারা কোন একটা অঙ্গকে কাজ করার নির্দেশ দেয় যে তুমি কাজ করো। ঠিক আছে, এই জন্য আমি দিলাম যে ধরো কাজটা ধরে হার্টকে বিট করতে বলা বা হচ্ছে তার হার্টবিটটাকে নিয়ন্ত্রণ করা তার কাজ। এখন যে জিনিসটা আসতেছে, যখন আমার শরীরে ব্লাড প্রেশার বাড়ে গেল তখন অ্যাওর্টিক বডি ও ক্যারোটিড বডি সিগন্যাল মস্তিষ্কে প্রেরণ করে। কোথায়, মস্তিষ্কে প্রেরণ করে। মস্তিষ্কে যখন গেল তখন আমাদের ভেসোমোটর দমিত হয়। কি হয়, তখন ভেসোমোটর অবদমিত হয়, অর্থাৎ এবার ভেসোমোটরের কার্যক্রমটা কমে যায়। কি হইলো, অবদমিত হওয়া মানে কি, কমে গেল। যখন এই ভেসোমোটর কমে গেল তার সিগন্যাল, তখন সেইখান থেকে সিগন্যাল পাঠাচ্ছে কোথায়, আমাদের আবার হৃৎপিণ্ডকে। কোথায় সিগন্যাল পাঠাচ্ছে, হৃৎপিণ্ডকে। এই ভেসোমোটর হৃৎপিণ্ডের হার্টবিট কি করে, কমায় ফেলে। যখন আমার হার্টবিট কমে গেল, হার্টবিট কমে গেলে আমার কার্ডিয়াক আউটপুট হবে কম। কার্ডিয়াক আউটপুট যত কম হবে
কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট আমার কম হবে, মানে কি হৃৎপিণ্ড থেকে যেহেতু হার্টবিট কম করতেছে, হৃৎপিণ্ড থেকে রক্ত বের হবে কম, আর হৃৎপিণ্ড থেকে যত রক্ত কম বের হবে আমাদের ব্লাড প্রেশারটাও তখন কি হবে রে, কমে যাবে, ব্লাড প্রেশারটাও কমে যাবে। ঠিক আছে, সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কি ভেসোমোটরটা রক্তনালীগুলোকে সিগন্যাল পাঠায়। তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারি, ভেসোমোটর দুই জায়গায় সিগন্যাল পাঠাচ্ছে, একটা হার্ট আর একটা হচ্ছে রক্তনালী, রক্তনালী, যেখানে সে কি করে হার্টে যখন সিগন্যাল পাঠালো সে হার্টবিট কমাই দিল, আর হার্টবিট কমাই দিলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, আর কার্ডিয়াক আউটপুট কমে গেলে ব্লাড প্রেশারও কমে যাবে। অন্যদিকে সে রক্তনালীর কি ঘটায়, প্রসারণ, কি ঘটায়, রক্তনালীর প্রসারণ, আর রক্তনালী যখন প্রসারণ হয়ে যাবে তখন আমাদের ব্লাড প্রেশারটাও কি হবে, কিছুটা ব্লাড প্রেশারটাও কমে আসবে। এই যে দেখো রক্তচাপ যখন বাড়ে যায় তখন এই যে আমাদের কি হয়, উচ্চ রক্তচাপ রিসেপ্টর গুলো কিভাবে কাজ করে বুঝাইতে পারছি। অ্যাওর্টিক বডি এবং ক্যারোটিড বডি সিগন্যাল পাঠাবে কোথায়, ভেসোমোটর কেন্দ্রে। এই ভেসোমোটর কেন্দ্র তখন দুই জায়গায় সিগন্যাল ওটা হার্টের বিট কমায় দিবে এবং রক্তনালীর কি ঘটাবে, প্রসারণ ঘটাবে। হার্টবিট কমে গেলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, আর কার্ডিয়াক আউটপুট কমে গেলে আমাদের ব্লাড প্রেশারও অটোমেটিক কি হবে, কমে যাবে। এই যদি উল্টা ঘটনাটা ঘটে, যদি আমার বিপি কমে যায়, এবারও সেম অ্যাওর্টিক বডি এবং ক্যারোটিড বডি বুঝতে পারবে যে আমার এবার ব্লাড প্রেশার কমে গেছে, এবার সে উল্টা সিগন্যাল পাঠাবে আগেরটা, যে আমার ব্লাড প্রেশার কমে গেছে, আমার ব্লাড প্রেশার বাড়াইতে হবে। তখন ভেসোমোটর কি করবে, ভেসোমোটর হার্টকে নির্দেশ দিয়ে তুমি হার্টবিট বাড়াও, হার্টবিট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, আর কার্ডিয়াক আউটপুট বললে হচ্ছে আমাদের কি রে, ব্লাড প্রেশার বাড়া যাবে। অন্যদিকে তখন তারা হৃৎপিণ্ডের কি ঘটায়, রক্তনালী কি ঘটায়, সংকোচন, আর রক্তনালীর সংকোচন ঘটলে আমাদের ব্লাড প্রেশারটা কি হয়, অটোমেটিক বাড়ে যায়। এইভাবে কাজ করে কে, উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর, নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর। এখন নিম্ন রক্তচাপের ব্যারোরিসেপ্টরের কাজ, অবস্থানটা যে আমরা বলি, এদের অবস্থানটা হচ্ছে বৃক্কে। কোথায়, বৃক্কে। নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টরের অবস্থান কোথায়, বৃক্কে। এরা কিভাবে কাজ করে সেটা দেখো। এখন এটা পড়াইতে গেলে আমাকে বৃক্কের গঠন, তোমরা সবাই পড়ছো, বৃক্কের যে ক্ষুদ্রতম একক তাকে বলে আমরা নেফ্রন, আর নেফ্রন এরকম অনেকগুলো শাখা, এফারেন্ট আর্টারিওল, তারপরে গ্লোমেরুলাস, ইফারেন্ট আর্টারিওল, তারপরে হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলের পরে নিকটবর্তী পেছানো নালিকা। স্যার ক্লাস হবে না শুধু, ফোন দিয়া ভুলে গেছি। হ্যানলির লুপ এবং দূরবর্তী পেঁচানো নালিকা, এটা হচ্ছে সংগ্রাহক নালিকা, এগুলার পাওয়া যায়। তাহলে দেখো নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর গুলা এই বৃক্কের নেফ্রনে অবস্থান করে। এখন এটা কিভাবে কাজ করে সেটার জন্য তোমাকে বুঝতে হবে প্রথমে মূত্র কিভাবে তৈরি হয়। আমরা জানি যে এই এফারেন্ট আর্টারিয়াল দিয়ে রক্ত আসে এবং প্রতি মিনিটে 1200 মিলিলিটার, কত, প্রতি মিনিটে 1200 মিলিলিটার রক্ত একটা নেফ্রনের মধ্যে, না বৃক্কের ভিতরে যতগুলো নেফ্রন আছে সবার ভিতরে টোটাল মিলে 1200 মিলিলিটার রক্ত প্রবাহিত হয়। এখানে গিয়ে তারা হচ্ছে একটা চাপের সৃষ্টি করে, যেই চাপের ফলে আমাদের গ্লোমেরুলাস থেকে আমাদের বর্জ্য পদার্থ যুক্ত তরল কিছুটা বোমেন্স ক্যাপসুলে জমা হয়, যাকে বলে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট, যেখানে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় 125 মিলিলিটার পার মিনিট। এক মিনিটে কতটুকু তৈরি হয়, 125 মিলিলিটার। এরপর এই দিক দিয়ে যখন ওই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা যখন পেছানো নালিকাগুলো দিয়ে যাচ্ছে, তখন আবার রিঅ্যাবজর্পশন হয় কতটুকু, 124 মিলিলিটার পার মিনিট। অর্থাৎ একজন ব্যক্তির প্রতি মিনিটে 1 মিলিলিটার পার মিনিট হারে মূত্র তৈরি হয়। কি হয়, মূত্র তৈরি হয়। ঠিক আছে, আর এইখানে আমাদের রিঅ্যাবজর্পশন করতে বা পানি শোষণ করতে, কি পানি শোষণ করতে সাহায্য করে এডিএইচ নামক একটা হরমোন। কি নামক হরমোন,
এডিএইচ, যার পূর্ণরূপ হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজ হচ্ছে কি করা? পানি শোষণ করা। তাহলে দেখো এইটুকু যদি তুমি ভালো করে বুঝো তাহলে তুমি নিম্ন রক্তচাপ বেরোরিসেপ্টর গুলা সম্পর্কে বুঝতে পারবা কেমনে কাজ করে সেটা দেখো। যখন আমাদের ব্লাড প্রেশার কোনো কারণে বেড়ে যায় আমাদের শরীরে, ব্লাড প্রেশার বেড়ে গেলে বৃক্কের ভিতর দিয়ে রক্ত প্রবাহটা বাড়ে যায়। আর বৃক্কের ভিতর দিয়ে রক্ত প্রবাহ বেড়ে গেলে বৃক্কের মধ্যে থাকা ওই যে রিসেপ্টর গুলো আছে তারা বুঝতে পারে যে আমার শরীরে ব্লাডের পরিমাণ বেশি, এর কারণে আমার প্রেশারটা বাড়ে গেছে। এই সিগন্যালটা পাঠাচ্ছে কোথায়? আবার সেম মস্তিষ্কে। কোথায়? মস্তিষ্কে। মস্তিষ্কের একটা অংশ আছে যেটা কোথায়? আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্রন্থি। কোথায়? এই যে পিটুইটারি গ্রন্থিতে, হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি গ্রন্থির একটা অংশ আছে। তো এই পিটুইটারি গ্রন্থির আবার দুইটা অংশ এরকম করে। এটা যে পিটুইটারি গ্রন্থিটা দেখতে এরকম, এটার নাম হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস। অ্যাডিনো হাইপোফাইসিস। এটার নাম হচ্ছে নিউরো হাইপোফাইসিস। নিউরো হাইপোফাইসিস নাম কি? নিউরো হাইপোফাইসিস। এই নিউরো হাইপোফাইসিস থেকে খরিত হয় এডিএস। এডিএস মনে রাখবা, এডিএস হরমোনটা খরিত হয় কোথায়? পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ। পিটুইটারি গ্রন্থির দুইটা অংশ, সম্মুখ অংশ এবং পশ্চাৎ অংশ। সম্মুখ অংশটাকে বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস আর পশ্চাৎ অংশটাকে বলা হয় নিউরো হাইপোফাইসিস। আর এডিএসটা মূলত নিউরো হাইপোফাইসিস থেকেই খরিত হয়, হাইপোথ্যালামাস থেকে না। তোমাদের বইয়ে লেখা আছে হাইপোথ্যালামাস থেকে খরিত হয়, না। হাইপোথ্যালামাসের নিচে থাকে পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থির দুইটা পার্ট, একটা অ্যাডিনো হাইপোফাইসিস, একটা নিউরো হাইপোফাইসিস। এডিএস মূলত আসে নিউরো হাইপোফাইসিস থেকে। ওকে, এখন এই ব্লাড প্রেশার যখন বাড়ে যায় তখন কিডনি সিগন্যাল পাঠালো মস্তিষ্কে। মস্তিষ্কে যখন সিগন্যাল পাঠালো, মস্তিষ্ক থেকে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে এডিএস ক্ষরণটা কমে যায়। এডিএস ক্ষরণ কি হবে? কমে যাবে। আর যেহেতু এডিএস এর কাজ হচ্ছে কি পানি শোষণ করা, যদি পানি শোষণ কমে যাচ্ছে তাহলে এখানে আমার পানি শোষণ মানে এডিএস কমে গেলে এখানে পানি শোষণটা কি হবে? কম। তাহলে কি পানি শোষণ কি হবে রে? কম। আর পানি শোষণ যত কম হবে মূত্র তৈরি হবে কি? বেশি। মূত্র তৈরি হবে কি? বেশি। দেখো তো আমরা একটা আগে পড়ছি, নরমালি একজন মানুষের প্রতি মিনিটে কতটুকু মূত্র তৈরি হয়? 1 লিটার, কিন্তু এক্ষেত্রে 16 মিলিলিটার পার মিনিট হারে মূত্র তৈরি হয়। আর 16 মিলিলিটার পার মিনিট হারে মূত্র তৈরি হইলে যত বেশি মূত্র তৈরি হবে আমি কি করবো রে? আমি কি করবো? মূত্র ত্যাগ করব বেশি বেশি। আর মূত্র ত্যাগ করলে আমাদের পানি দেহ থেকে কি হবে? বের হয়ে যাবে বেশি বেশি। যখন দেহ থেকে পানি বের হয়ে যাচ্ছে বেশি বেশি তখন আমাদের ব্লাড প্রেশারের ব্লাড ভলিউম কমে যাচ্ছে। আমাদের রক্তের আয়তন কমে গেলে রক্তের চাপটাও কি হবে রে? কমে যাবে। এটা হচ্ছে আমাদের আয়তন রিসেপ্টরের কাজ। ঠিক উল্টাটা যদি হয়, উল্টা বিপি আমার কি হইলো? বাড়ে গেল। সরি, বিপি তো বাড়ার পরে ফেলছি। বিপি আমার যদি এবার কি হয়? কমে যায়, তাহলে আমার বৃক্কের ভিতরে রক্ত পরিমাণ কম। রক্ত পরিমাণ কমে গেলে ওই সিগন্যাল পাঠাবে মস্তিষ্কে যে আমার শরীরে রক্তের পরিমাণ কম আছে, রক্তের চাপ কম, শুধু আমার রক্ত সমতা রক্ষা করার জন্য আমাকে বেশি পানি ত্যাগ করা যাবে না। তখন তারা কি করে? বেশি পরিমাণে এডিএইচ ক্ষরণ করে। এডিএইচ ক্ষরণ করলে পানি শোষণটা কি হবে? বাড়ে যাবে। পানি শোষণ বেশি। পানি শোষণ করে গেলে মূত্র তৈরি হবে কম। মূত্র তৈরি হবে কম। আর মূত্র তৈরি যদি কম হয় দেহ থেকে মূত্র বের হবে কম পরিমাণে। মূত্র ত্যাগ হবে কি রে? কম। মনে করি না মাত্র 0.5 মিলিলিটার মূত্র পার মিনিটে তৈরি হয়, ঠিক আছে? আর মূত্র ত্যাগ যত কম হবে আমাদের দেহে পানি থাকে যাবে, দেহে পানি বাড়বে। পানি বাড়লে ব্লাড ভলিউম বাড়বে, আর ব্লাড ভলিউম বাড়লে ব্লাড প্রেশার বাড়বে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি বেরোরিসেপ্টরের কাজ। তোমরা হয়তো বা একবারে বুঝবা না, যদি একবারে না বুঝো তাহলে তোমরা একটু ক্লাসটা টেনে টেনে
আবার দেখবা, তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।